আপনি বহুদিন পরে এলেন। আপনাকে তো আমি এখানে কোনোদিন দেখিনি। দেখেছেন, আপনার হয়তো মনে নেই, আর মনে থাকবেই বা কি করে? বহু পুরনো কথা কি আর মনে থাকে? আলো নেই, লাইন কেটে দেওয়া হয়েছে। এই ফাঁকা লাইব্রেরিতে একা একা আপনি কি করছে? কাজ করছে, সারাদিন দুষ্প্রাপ্য পুরনো বইগুলোতে মলাট লাগায়, তার সাথে লেখকদের বইয়ের তালিকাও তৈরি করি। বইয়ের তালিকা? হ্যাঁ, বইয়ের তালিকা। আমাদের এই লাইব্রেরিতে 20,000-এর মতো বই আছে। রক্ষণাবেক্ষণের অভাবে বইগুলোতে পোকা ধরেছে। ভাবছি পুরনো কিছু বই জ্বালিয়ে পাঠকদের জন্য নতুন বই কিনে সাজিয়ে রাখবো। কিন্তু আমি তো জানতাম মানুষের বই পড়ার আগ্রহ কমে যাচ্ছে বলে এক এক করে সব লাইব্রেরি বন্ধ হয়ে যাচ্ছে। আপনি নতুন বইয়ের তালিকা তৈরি করছেন? তাহলে কি আমি ভুল দেখছি? এই মুহূর্তে আপনার দেখে কি মনে হচ্ছে? এই লাইব্রেরি খোলা আছে না বন্ধ? খোলা। তাহলে যে বিশ্বাস নিয়ে আপনি এতদিন বাইরে থেকে এই বন্ধ লাইব্রেরিটিকে সচক্ষে দেখে এসেছেন, আজ তার উল্টোটাই দেখতে পেলেন, তাই তো? ওই দেখুন, এখনো কিছু বই পোকা এখানে এসে সময় কাটায়। বসে থাকা বই পোকাদের মধ্যে কেউ আপনার চেনা জানাও হতে পারে, দরকার হলে ভেতরে গিয়ে দেখে আসতে পারে। কিন্তু আমি তো জানি বহুদিন হলো সদস্য বা পাঠকদের অভাবে আমাদের এই লাইব্রেরি বন্ধ হয়ে যাচ্ছে। তাই বুঝি? এই লাইব্রেরি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এই রাস্তা দিয়ে আমি যতবার যাতায়াত করেছি, আমি নিজের চোখে দেখেছি জরাজীর্ণ এই বাড়ির ভেতরটা নিকষ কালো অন্ধকারে ডুবে আছে। আজ হঠাৎ কি মনে হলো? নিকষ কালো অন্ধকারে ডুবে থাকা এই ঘরে আপনি পা রাখলেন? কলেজ থেকে বাড়ি ফেরার পথে এই লাইব্রেরির বারান্দায় আশ্রয় নিয়েছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম লাইব্রেরির দরজায় তালা লাগানো নেই, এমনকি ছিটকিনি পর্যন্ত লাগানো নেই। দেখে মনে হলো ভেতর থেকে কেউ দরজা ভেজিয়ে রেখেছে। তাই কৌতূহল বশত দরজা ঠেলে ঢুকে পড়লে, হ্যাঁ কি না? কৌতূহল তো হবে, এই লাইব্রেরির সঙ্গে আমার স্মৃতি জড়িয়ে আছে যে। আমার যদি খুব ভুল না হয়, আপনার নাম কি? বসুধা? হ্যাঁ, আপনি কি করে জানলেন? আপনি আমাকে চিনতে না পারলেও জরাজীর্ণ লাইব্রেরিতে প্রবেশ করা মাত্র আপনার পায়ের আওয়াজেই আপনাকে আমি চিনতে পেরেছি। আপনার কথা শুনে আমার কৌতূহল যেন বেড়ে গেল। আপনি ঠিক বলেন। এই দেখুন, এই পুরনো রেজিস্ট্রিতে আপনার নাম খুঁজলেই পাওয়া যাবে। স্থানীয় এক বই পোকা মানুষের প্রচেষ্টায় এই লাইব্রেরি যখন গড়ে ওঠে, আমি তখন থেকে যুক্ত আছি। এই দেখুন, আমি নিজে হাতে আপনার নাম লিখেছি, বসুধা সিনহা। ঠিক বলছি তো? আপনি আমার পায়ের আওয়াজেই আমাকে চিনতে পারলেন? কি করে বলুন তো? আপনার কথা শুনে আমার ভীষণ শীত শীত করছে। শীত করবে। বন্ধ হয়ে যাওয়া এই জরাজীর্ণ লাইব্রেরিতে যাদের আমি বই পোকা বলে চিহ্নিত করেছিলাম, তাদের প্রত্যেকেরই পায়ের আওয়াজ কি আমার চেনা। আপনিও ছিলেন তাদের মধ্যে একজন। আপনি আমাদের এই লাইব্রেরিতে কত ঘটনাই তো ঘটেছিল। যদি ভুল না মনে থাকি, এই লাইব্রেরিতে আপনার জীবনে একবার কি ঘটনা ঘটেছিল যার
সাক্ষী ছিলাম আমি। ঘটনা আমার সাথে, কিন্তু এই লাইব্রেরি বন্ধ হয়ে যাওয়ার পর আমি তো কোনোদিন এখানে পা রাখিনি। আপনার সাথে ঘটনা ঘটে যাওয়ার কয়েকদিন আগে আপনি এই লাইব্রেরি থেকে তিনটি বই ইস্যু করিয়েছিলেন, মনে পড়ে? বইগুলো কিন্তু আমি ফেরত দেননি। হবে হয়তো, আমার কিছু এমন তেমন মনে পড়ছে না। চাইলে আপনাকে আমি রেজিস্ট্রি খুলে দেখাতে পারি। তাহলে কি এই লাইব্রেরিতে যারা আসতেন তারা কি কেউ এখনো জীবিত নেই? কে বলেছে নেই? জীবিত আছে বলেই তো এই লাইব্রেরি এখনো খোলা আছে। আপনাকে বললাম তো, ভেতরে যান, বই পোকাদের দেখে আসুন। আমাকে একটু ভাবতে দিন। আমি জানতাম আমাদের এই পাড়ার লাইব্রেরি পাঠকদের অভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। 24 ঘন্টা তালা লাগানো থাকে, আমি নিজের চোখে দেখেছি। অথচ এখন দেখতে পাচ্ছি লাইব্রেরি আগের মতোই খোলা আছে। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই। ভাবতে গেলে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে, ভীষণ শীত শীত করছে। মজার ব্যাপার হলো, এই লাইব্রেরিতে যখন আমি একা থাকি, ওই কাছের আলমারিতে রাখা পুরনো বইগুলো মাঝে মাঝে আমাকে কাছে ডেকে নিয়ে আদর করতে থাকে। বইয়ের সাদা পাতাগুলো পরিযায়ী পাখি আমায় গভীর নীল সমুদ্রের ওপর দিয়ে উড়ে নিয়ে যায়। উঠতে উঠতে আমি পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়াই। বিভিন্ন দেশের ভাষা, শিল্প, সংস্কৃতি সম্পর্কে জানতে পারি। ওরা আমাকে ভালোবাসে কেন জানেন? ওদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যে আমার উপর। পোকামাকড় থেকে বাঁচানো আমার কাজ। আপনি কে বলুন তো? আপনাকে আমার কিছুতে মনে পড়ছে না কেন? আলমারিতে সাজানো ওই পুরনো বইগুলো হাসপাতালে রাখা মর্গে বেওয়ারিশ মৃতদেহের মতো অপেক্ষা করছে। কখন ওদের আমি জ্বালিয়ে শেষ করব? কি বললেন? দেখুন, আমি নতুন বইয়ের তালিকা তৈরি করেছি। পুরনো বইগুলো জ্বালিয়ে এখানে দাঁড়িয়ে আছে কেন, বসুন। আমি ভাবছি আপনি যখন আমাকে চিনতে পেরেছেন, আপনার মুখ আমার মনে পড়ছে না কেন? আপনি তো এই লাইব্রেরিতে আমার মুখ দেখতে আসতেন না, আপনি আসতেন বই পোকার মতো পছন্দ মতো বই পড়তে, অথবা বাড়িতে বই নিয়ে যাবেন বলে। এই বই পড়ার শখ জানিয়েছিলেন আমার জ্যাঠামশাই। কতই বা বয়স হবে, এই 13 কি 14। জ্যাঠামশাই একদিন হাত ধরে আমাকে এই লাইব্রেরিতে নিয়ে এসেছিলেন। রেজিস্ট্রিতে নাম তুলে কার্ড বানিয়ে দিলেন। সেই কার্ডে আপনার প্রথম বই আমি ইস্যু করেছিলাম। আপনি কোন বইটি নিয়েছিলেন তাও আমার মনে আছে। বলবো? পঞ্চতন্ত্র। তারপর থেকে আপনি হয়ে গেলেন বই পোকা, তাই না? হ্যাঁ, এই পঞ্চতন্ত্র পড়ে আমি বুঝতে পেরেছিলাম কাকে বলে বন্ধু হারানো, কাকে বলে মিত্র না, কাকে বলে বন্ধুদের মধ্যে বিবাদ সৃষ্টি করা, কাকে বলে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ এবং সন্ধি করা। বইয়ের ভেতর ইলাস্ট্রেশন দেখে না মাঝে মাঝে আমি ওই কল্পনার জগতে ভেসে বেড়াতাম। শরীর থেকে যৌবনে পা দেবার পর প্রথম বুঝতে পারলাম এই বইয়ের ভেতর যা লেখা আছে বাস্তব জীবনে কোনো মিল নেই। তবু আপনি বই পড়ে চলেছেন কেন? কিসের জন্য? আপনি আমাকে প্রশ্ন করে কি জানতে চাইছেন বলুন তো? আমার কথা শুনে কি আপনার মনে হয় আমি আপনার উপর চাপ সৃষ্টি করছি? না 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 না, আমি জানতে চাইছি আপনার অভিজ্ঞতার কথা। আপনি কি করে জানবেন আমি আপনাকে ভালোবাসি?
তো আপনি বলবেন। আমার মনে হয়েছে বই আমার আত্মবিশ্বাসকে যেমন জাগিয়ে রেখেছে, তেমনি চিন্তার পরিসরকেও প্রসারিত করে রেখেছে। তাহলে তো অতীতে ঘটে যাওয়া সেদিনের সেই ঘটনা আপনার ভুলে যাওয়ার কথা নয়, তাই না? এই মুহূর্তে আপনার প্রশ্ন শুনে আমার মনে হচ্ছে আপনি একজন অনুতাপকারী স্বীকারোক্তির কথা শুনতে চাইছেন। যদি আমায় দেখে আপনার মনে হয় আমি আপনার উপর স্বীকারোক্তি শোনার চেষ্টা করছি, তাহলে বলবো ওই দরজার দিকে তাকিয়ে দেখুন, যারা টেবিলের সামনে বই হাতে বসে আছে তারাও আপনার মতো বই পোকা হয়ে বেঁচে আছে। 150 বছরের পুরনো এই লাইব্রেরিতে এসে এখনো তারা কালে ভদ্রে আমার সাথে দেখা করে যায়। অপ্রত্যাশিতভাবে ঘটে যাওয়া অতীতের ঘটনাগুলো নিয়ে আলোচনা করে নিজেদের ভার মুক্ত হওয়ার চেষ্টা করে। কিন্তু আমি তো সেই ভেবে এখানে আসিনি। দিনের পর দিন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় বন্ধ হয়ে যাওয়ায় জরাজীর্ণ লাইব্রেরিটিকে দেখে আপনার কৌতূহল হয়েছিল বলেই আজ ভেতরে প্রবেশ করেছেন। কোনো কিছুর সঙ্গে স্মৃতি জড়িয়ে থাকলে কৌতূহল তো বাড়বেই। স্মৃতি? কিছু মনে করবেন না, আপনি আমাকে ভুলে গেলেও আপনার স্মৃতিতে জড়িয়ে থাকা সব ঘটনাই আমার মনে আছে। অথচ আপনাকে আমি মনে করতে পারছি না কেন? পরিত্যক্ত এই লাইব্রেরিতে প্রবেশ করলে মোবাইল কাজ করবে না, ওটা সুইচ অফ করে রাখুন। কেন? কেন? কেনর কোনো উত্তর দিতে পারবো না। হ্যাঁ, কি যেন বলছিলাম, ও হ্যাঁ, স্মৃতিতে সামান্য জোর দিন সব মনে পড়ে যাবে। আপনার আপনার নামটাই তো আমার জানা হলো না। আমার নাম? আমার নাম শিবনাথ শর্মা। এবার নিশ্চয় মনে পড়েছে। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। নিয়ে স্মৃতিচারণ করলেই আমাকে আপনার মনে পড়ে যাবে। কি হলো? বসুন। পঞ্চতন্ত্র? হ্যাঁ, এই সেই পঞ্চতন্ত্র। কিশোরী বয়সে এই লাইব্রেরিতে এসে সদস্য হবার পর এই বইটি আপনি প্রথম ইস্যু করিয়েছিলেন। আপনি আসবেন বলে আমি পোকাদের হাত থেকে বাঁচিয়ে এখনো যত্ন করে রেখে দিয়েছি। মলাট দিয়ে রাখতে পারছি। আমাদের মতো দেশের ভবিষ্যৎ নিয়ে কখনো কখনো ভেবে দেখেছো কি? যে কোনো কাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারলে মরুভূমিতে বালি সরিয়ে জল খোঁজার মতো পরিশ্রম করতে হয়। আজকের দিনে এই সময় আমাদের সংস্থা যা যা করতে চায় সব কিছু নির্ভর করছে সংস্থার কাছে কত পুঁজি আছে। পুঁজি? হ্যাঁ হ্যাঁ, বসুদা, পুঁজি। হাতে পুঁজি থাকলে আমাদের সংস্থার আর্থিক নিরাপত্তার কথা ভাবতে হবে। তার মানে তুমি বলতে চাইছো যে আমাদের কাছে কোনো পুঁজি না থাকলে আমরা কোনো কাজ করতে পারবো না? এক পাও এগোতে পারবে। তখন কি হবে? আচ্ছা, এই নিচুতলার মানুষের জীবনযাত্রার কথা শুনিয়ে কতদিন আমরা লোকের কাছে হাত পেতে থাকবো বলতে পারবো? সবকিছু অনিশ্চিত। আমাদের সংস্থার পেরিফারেন্ট ফান্ডে অর্থাৎ কল্যাণমূলক কাজে যারা অর্থ দিয়ে সাহায্য করে থাকেন তার মধ্যে অধিকাংশ মানুষ আজ আছেন, কাল নেই। আমরা তাদের উপর নির্ভরশীল কেন হব? আরো তো অন্য মানুষজন আছে। থাকলেও সমস্যার সমাধান হবে কি? কেন হবে না? না, হবে না।
কারণ কারণ প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছতে গেলে প্রথমত দরকার সময় দেওয়া। কতটা সময় বার করতে পারলে আমরা কাজটা সম্পূর্ণ করতে পারবো সে ধারণা তোমার আছে? যে কোনো কাজে সময় তো তোমায় দিতেই হবে অনুরাগ, আর বিশেষ করে এই ধরনের কাজে ধৈর্য না থাকলে তো কাজ করাই যায় না অনুরাগ। এদিকে আমরা দুজনই অধ্যাপনা নিয়ে ব্যস্ত, ওখানে ফাঁকি দেওয়া আমাদের সম্ভব নয়। বাকি হলে ছুটির দিনগুলো, ছুটিতে আমাদের প্রচুর কাজ থেকে, তাছাড়া তুমি জানো যে আমাদের সংস্থায় যে কজন সদস্য আছে তাদের উপর ভরসা করতে পারি না। সময় দিতে না পারলেও ভরসা তো তোমায় করতেই হবে অনুরাগ, কারণ এনারা যে কাজ করার জন্যই নাম লিখেছে এমন ধারণা করাটা কিন্তু ভুল হবে। তার মানে তুমি বলতে চাইছো যে সমস্ত দায়িত্ব আমাদের দুজনের উপর চাপিয়ে দিয়ে ওরা মিটিয়ে কই ফেলছে? তাতে ক্ষতি কি অনুরাগ? আচ্ছা আচ্ছা, তুমি কি ধীরে ধীরে সিনিসিজমের শিকার হয়ে পড়ছো? এই শহরে যে সমস্ত সংস্থার নাম ডাকাচ্ছে সবখানেতে কিন্তু সেই একই অবস্থা। এই সদস্য পদে কাজ করতে পারুক আর না পারুক, অন্তত 5-10টা মানুষের কাছে নিজেকে জানিয়ে তো করতে পারবে আমি অমুক অমুক সংস্থার সদস্য, আমি অমুক অমুক প্রভাবশালী লোকের সঙ্গে ওঠা বসা করি। তুমি হাসছো? আচ্ছা ভেবে দেখো কোনো মানুষ যদি আমাদের সংস্থার প্রতি আগ্রহ দেখায়, আমাদের উচিত তাকে বোঝানো, আর সেই সময়টা তোমাকে দিতে হবে। তারপর সে নিশ্চয়ই তার নিজের স্বার্থ দেখবে, পুরোপুরি নির্ভর করবে তার ভাবনা চিন্তার উপর। তারপর সে হ্যাঁ বা না। এইভাবে কতজন মানুষের কাছে গেলে তুমি তোমার উদ্দেশ্য সাধন করতে পারবে বলতে পারো? স্বার্থ আবার কি? দর্শন নিয়ে পড়েছো, কলেজের অধ্যাপিকা, স্বার্থ বুঝো না? কেন বুঝবো না? তবে স্বার্থের পরিবর্তে আমি বলবো পরার্থপরতা বা পরোপকার। মানুষকে বোঝাতে পারলে মানুষ ঠিকই বুঝতে পারবে। কিন্তু আত্মতৃপ্তি না পেলে কোনো ব্যক্তি শুধুমাত্র গুরুত্বপূর্ণ কর্তব্য বা দায়িত্ব হিসাবে বলছে ও হ্যাঁ পরার্থপরতাকে সমর্থন করবে না। এ আর নতুন কি বলছো? আচ্ছা বলো তো, মানুষ পরোপকার করে কেন? যশ লাভ বা অন্য প্রতিদান পাওয়ার জন্য। আবার অনেকে তো অনেক সময় কোনো কিছু পাবার আশা না করে শুধুমাত্র দায়িত্ববোধ আর সমাজ চেতনা থেকেও তো করে। একেবারেই না, সেটা নিজস্ব চাহিদা বুঝলা। কেউ পরোপকার করার জন্য পরোপকার করে, তিনি আসলে সচেতন ভাবে প্রতিদান চান না। আর কারণ যাই হোক, মানুষ চলে আত্মতৃপ্তির জন্য। এই তাহলে এই যে আমরা এই সমাজ সেবা করে তৃপ্তি পাই, এই যে সমাজ সেবামূলক কাজে যে অসংখ্য সমাজসেবী সৃষ্টি হলে কি আমাদের তৃপ্তি কমে যাবে? স্বাভাবিক। তখনও দেখা যাবে। এখন এই সময় দাঁড়িয়ে তুমি কি করছো তার উপর নজর রাখো। আমি কিন্তু সারা রাত ভেবে নিজের সিদ্ধান্ত তোমাকে বলার চেষ্টা করছি, আর তুমি তো শুনছোই না। আচ্ছা অনুরাগ, এই যে সোশ্যাল অ্যাক্টিভিস্ট নামে আমাদের পরিচিতি, এই যে রাজনৈতিক বিশ্বাসের উপর আমরা দাঁড়িয়ে আছি, হঠাৎ যদি কিছু পুঁজি জোগাড় করার জন্য এমন একজন মানুষের সংস্পর্শে আসে যার রাজনৈতিক ট্র্যাক এটা মোটেই সুবিধের নয়, একজন যৌন বিকারগ্রস্ত সেক্সটাফ পারসন, সবকিছু জানা সত্ত্বেও কেন আমরা ওই পথে পা বাড়াচ্ছি? অন্যান্য মানুষ কি ভাববে? সেটা আমি বুঝবো। তুমি যদি এতই বুঝতে, তাহলে আমাকে তো তোমার কোনো প্রয়োজনই ছিল না। এই কাজটা তো তুমি একাই করতে পারতে। আচ্ছা তুমি কি বুঝতে পারছো, এই অন্যান্য সদস্যদের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে, আত্মীয় স্বজনের কাছে আমাদের সম্বন্ধে কি ধারণা হবে? সদস্যদের যদি সংস্থার প্রতি এতই চিন্তা থাকতো, তাহলে সংস্থার এই পরিস্থিতি হতো না বুঝলা। ওরা ধরে নিয়েছে আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে, আর আমরা দুজনের সমাজসেবামূলক কাজে যতটা সিরিয়াস, সেখানে what can you expect from all members who will make excuses to avoid what?
এই যে শহরে বিভিন্ন উপস্থিতি পড়াশোনা নিয়ে, থিয়েটার ওয়ার্কশপ নিয়ে, নানা রকম নাটকের প্রয়োজনা নিয়ে অসহায় মানুষের স্বাস্থ্য নিয়ে আমরা কাজ করে চলছি, সেগুলো কি বন্ধ হয়ে যায়? কাজ করতে করতে আমি বুঝতে পেরেছি এই উঁচু রাজনীতি ব্যবস্থার মধ্যে কাজ করা খুব কঠিন। Does this mean that we will sacrifice our everything to raise fund for the organization and compromise on our principles? Are you saying that ideology has no value? No, Musda, I am not saying that ideology has no value. When you have capital, people will be more interested to listen in your speeches about values. তাহলে কি আমি এই সময় দাঁড়িয়ে এক অন্য অচেনা অনুরাগকে দেখছি? তুমি কি এতদিন আমার সাথে দঞ্জ কথা করেছ? আমার কি? তোমাকে ভালোবাসি বলে তুমি কি এখন আমাকে আমার আদর্শ, আমার বিশ্বাস থেকে সরে আসতে বলছো? না বুঝতে না, একবারই না। শুধু সংস্থার দিকে তাকিয়ে লোকাল কাউন্সিলের কাছে আমাদের উদ্দেশ্য ব্যাখ্যা করতে হবে। কেন তুমি ব্যাখ্যা করো না? বুঝবেন না? দেখো, এলাকার কাউন্সিলর হিসাবে তুমি আমাদের উপরে খোঁজখবর রাখো, আর সংস্থার সম্পাদিকা হিসাবে তুমি ব্যাখ্যা করলে ওর উপরে প্রভাব পড়বে। আমি বললে হয়তো কি বলো তাকাও আমার দিকে। ওরে আমার পুরুষ, লজ্জা লজ্জা লজ্জা। বিশ্বাস করো, আমি বৃহত্তর স্বার্থে আর এই বৃহত্তর স্বার্থে মেয়ে মানুষকে স্যাক্রিফাইস করতে হবে, তাই না? তাকাও আমার দিকে। বলো কি করতে হবে? থ্যাংক ইউ সো মাচ। মনে রেখো, তুমি কিন্তু একজন বই পোকা মানুষ, বই পড়তে ভীষণ ভালোবাসে, আর তাছাড়া লাইব্রেরি রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওনার উপর ছিল। আগামীকাল সন্ধ্যায় উনি শেষবারের মতো লাইব্রেরিতে আবেদন করেছেন, কারণ আর্থিক কারণে উপরতলার নির্দেশে উনি লাইব্রেরিতে এসে তার দিয়ে দেবেন। হ্যাঁ, তার আগে আগামীকাল ওনার দেওয়া সময় অনুসারে সংস্থার সম্পাদিকা হিসেবে তুমি আমাদের সংস্থার আর্থিক সংকটের কথা ব্যাখ্যা করবে। শুনে আগে উনি আমার কাছে সংস্থাভাবে খোঁজখবর নিয়েছেন। হ্যাঁ, বলছো পাঠকের অভাবে শুধু শুধু লাইব্রেরি খুলে খরচ বাড়ি তো লাভ নেই। তারপর উনি বললেন লাইব্রেরি ভেঙে সব মল আমাদের মতো বই পোকাদের কি হবে? আমি জিজ্ঞেস করেছিলাম, উনি বললেন বাজার থেকে বই কিনে পড়বেন। লাইব্রেরিতে যে সমস্ত বই পাওয়া যায় সব কি সব সময় বাজারে পাওয়া যাবে? জানি না, একটু দেরি হয়ে গেল। বাইরে থেকে চা খেয়ে আসার সময় আমারও মন বলছিল আজও আপনারা আসবে। তাহলে এই বই তিনটে হলো আপনার। শুনেছেন তো, আগামীকাল সন্ধ্যায় কাউন্সিলার লাইব্রেরিতে এসে তালা ঝুলিয়ে বই পোকা পাঠকদের বই পড়া থেকে বঞ্চিত করবে। জানি, ভীষণ কষ্ট হচ্ছে, কাউকে বলে বোঝাতে পারবো না। কেউ বুঝতে চাইলে তো বোঝাবে। এই যে লাইব্রেরি বন্ধ হয়ে যাচ্ছে, তো দলবদ্ধ হয়ে পাঠকদের কোনো প্রতিবাদ করতে দেখলেন কি? দাঁড়িয়ে আছেন কেন? বসুন। এখন প্রতিবাদের রাস্তায় কেউ হাঁটতে চায় না, কারণ আমরা ক্ষমতার কাছে মেরুদণ্ডহীন প্রাণী হয়েই বেঁচে থাকতে ভালোবাসি। যে ভুল কথা, সবাইকে আপনি আপনার মতন করে কেন থাকছেন? আচ্ছা বলুন তো, এই লাইব্রেরি বন্ধ হয়ে গেলে আমার কি হবে? আমি কোথায় যাব? কেউ ভেবে দেখেছেন? সরকারি অনুদানে চলা এই লাইব্রেরিতে 2000 পাঠক ছিলেন। সবাই জানে এই লাইব্রেরি বন্ধ হয়ে যাওয়ার মুখে
অথচ আমাদের ভবিষ্যৎ নিয়ে কারো কোনো হেতু নেই। কোথায় যাব, কি খাবো, কেউ কখন জানতে চেয়েছেন কি? কাউন্সিলরকে কত বুঝিয়েছি রাজ্যের শিক্ষা সংস্কৃতি বাঁচিয়ে রাখে এই লাইব্রেরি, আর সেই লাইব্রেরি যদি বন্ধ হয়ে যায় বুঝতে অসুবিধা হয় না কি আমরা কোন অন্ধকারে রাস্তায় হেঁটে চলেছি? বুঝলেন না কথা? উল্টে কোনো কারণ ছাড়াই আমার অপমান করলেন। এদিকে সরকার অনুদানের টাকা নয় করে উনি হিসাবই মেলাতে পারছেন না। আচ্ছা, আপনার বইগুলো নিয়ে আসতে ভুলে গেছেন বই। তা ঠিক আছে, সেই হিসাবে বই 3টি না হয় আপনার কাছে রইল। তিনি হচ্ছেন বসুন্ধরা সিনহা, আমাদের সংস্থার সম্পাদিকা। কালকে উনি একবার লাইব্রেরিতে আসবেন, কারণ কাউন্সিলর ওনাকে ডেকে পাঠিয়েছেন। আপনি একটু উনি কি একা আসবেন? হ্যাঁ, উনি একাই আসবেন। সে কি, তুমি আসবে না? আমি তো থাকবো, ভয় কিসে? আসুন আসুন। তো এরপর কোথায় যাবেন কিছু ঠিক করেছে? আমার এগুলো বলতে তো কেউ নেই স্যার। আপনার বাবা ছিলেন একজন বই পোকা মানুষ। আমার এই লাইব্রেরির দায়িত্ব দিয়েছিলেন। ভেবেছিলাম জীবনের শেষ কটা বছর না হয় এখানেই কাটাবো। তার হলো কই, পেনশন বলতে তো কিছু নেই। দাঁড়িয়ে আছেন কেন? বসুন, চেয়ারে বসুন। কি হলো, বসুন। আচ্ছা শিবনাথ বাবু, আপনার সঙ্গে কিছু কথা আছে। আপনি তো জানেন এই সামনের বছর পুরসভার নির্বাচন, সেই জন্যে আমি একটু বেশি ব্যস্ত থাকি। আপনি তো জানেন এই কাউন্সিলর হওয়ার জন্য কত কাঠখড় পোড়াতে হয়। যে দলের হয়ে আমি দাঁড়াবো সেই দলের হাই কমান্ডের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচা করতে হয়। পুরনো কাজের রিপোর্ট দেখে তবেই দলের ক্যান্ডিডেট মনোনীত হয়। সবেতেই ঘাট ডাকছেন, সবই জানেন। তাহলে এই সময় আপনি আমার স্বভাব চরিত্র নিয়ে এই লাইব্রেরির পাঠকদের সঙ্গে কি সব যাতা আলোচনা করেছেন? কি হল, চুপ করে আছেন কেন? বলুন কিছু। আমি আপনার স্বভাব নিয়ে আলোচনা করেছি, আপনার সম্পর্কে। আপনি এমন করছেন যেন ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। হ্যাঁ, আপনি নাকি বলেছেন যে সরকারি অনুদানের একটা মোটা অংশ আমি নিজে
নিজের পকেটে ঢুকিয়েছি, আর নতুন বই কেনার নাম করে আমি পাবলিশার্সদের কাছ থেকে মোটা অঙ্কের কাটমানি নিয়েছি। এমনকি নারী ঘটিত ব্যাপারে আপনি আমার সম্বন্ধে কি সব যাত্রা বলেছেন। আমি নাকি রোজ রাত্রে মেয়েদের নিয়ে এসে এই লাইব্রেরিতে ফুর্তি ফার্তা করি। আমার নামে নাকি কয়েকবার FIR পর্যন্ত করা হয়েছে। আপনি এগুলো প্রমাণ দিতে পারবেন? চুপ করে বসে আছেন কেন? মুখ খুলে কিছু বলুন। আমার নামে কেউ মিথ্যা অপবাদ দিয়ে আপনার কান ভরবে, আপনি বিশ্বাস করবেন? আপনার বাবা ছিলেন একজন বই পোকা মানুষ। আমার হাত ধরে এনে চেয়ারটিতে বসিয়েছিলেন স্যার। দায়িত্ব নেবার পর থেকে কয়েক দশক ছিল এই লাইব্রেরি আমার পরিবারের মতো, সন্তানের মতো তাকে লালন পালন করেছি। আর্থিক দিক থেকে সচ্ছল না হলেও বেইমানি আমার রক্তে নেই স্যার। তবে ছন্দ হলে সেই পাঠকদের মুখোমুখি আমাকে বসিয়ে দিন। মানে আমার পেছনে বসে রাত্রেরটা ঢুকিয়ে আপনি অপেক্ষা করছেন যে পুরোটা কখন ঢোকাবেন? বাস নির্বাচনের আগে এই সমস্ত কথা বাইরে প্রকাশ পেলে ওখানে তো আমার মান সম্মান যাবে, আর হাইকমান্ড আমার বদলে তখন অন্য কাউকে নিয়ে এখানে চলে আসবে, বুঝলেন? আসতে পারি? ওই যে বসুন্ধরা ম্যাডাম আপনার সাথে দেখা করতে এসেছেন। ওহো, আপনি বসুন আসি না? আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। শিবনাথ বাবু, আপনি এখন বাইরে গিয়ে অপেক্ষা করুন। হ্যাঁ, আর যতক্ষণ না ডাকছি ততক্ষণ ভেতরে আসার দরকার নেই। চলুন। ও হ্যাঁ, শুনুন, বাইরে রেশনের দোকান খোলা আছে, সেখানে গিয়ে আপনি আমার নাম করে 1 ডজন খালি জটের বস্তা নিয়ে আসবেন। আমি পুরনো বইগুলো সব ওই বস্তার মধ্যে ঢুকিয়ে রাখবেন, রাতের অন্ধকারে সব জ্বালিয়ে দেবেন। আসুন। কি খাবেন বলুন, চা না ঠান্ডা? না, কোনো প্রয়োজন নেই। তা কি করে হয়? যতই হোক আপনি আমার অতিথি। না না, আসলে খুব বেশি চা আমি খাই না, আর কোল্ড ড্রিঙ্কসটা ঠিক পোষায়। আপনারা হচ্ছেন ওই স্বাস্থ্য সচেতন মানুষ। আচ্ছা, আপনি তো কোনো কলেজের অধ্যাপিকা, তাই না? আর আপনি আমাদের এই লাইব্রেরির দীর্ঘদিনের সদস্যা, ঠিক বলেছি? আপনাদের একটা সংস্থা আছে যাকে আমরা বলি NGO। আপনি নাকি সেই সংস্থার সম্পাদিকা? হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন। অনুরাগ আপনার কে হয়? আমাদের সংস্থার একজন সদস্য। তবু আপনাদের মতো কিছু লোক আছে যারা ওই বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন প্রজেক্ট নিয়ে এই গরিব দুঃখীদের সেবা করে তুলেছে। এই দূর থেকেই দেখলাম আপনি কাজে ব্যস্ত আছেন, বিরক্ত করলাম না তো? কি বলছেন? এ তো আমার পরম সৌভাগ্য যে আপনার মতো সমাজসেবী সুন্দরী মহিলার সঙ্গে কথা বলছি। দেখতে আপনাকে মানে বেশ ভালো লাগছে, মানে বেশ ঝকঝকে। শুনলাম আগামীকাল থেকে নাকি লাইব্রেরি বন্ধ হয়ে যাচ্ছে। ঠিকই শুনেছে, ঠিকই শুনেছে। হঠাৎ এই সিদ্ধান্ত? পাঠক কোথায়? পাঠকই পাওয়া যায় না। এই লাইব্রেরি চালানোর জন্য একটা কমিটি ছিল, আর সেই কমিটির বেশিরভাগ লোকই ইহলোক ত্যাগ করেছে। যারা বেঁচে আছেন না, তাদের মধ্যেও সেই উৎসাহটাই নেই। অন্য কোনো বেসরকারি সংস্থার সঙ্গে তো যোগাযোগ করতে পারতেন। উত্তরাধিকারী সূত্রে আমি হলাম এই লাইব্রেরির মালিক। আজ থেকে 150 বছর আগে আমার পিতামহ পাড়ার কয়েকজনকে নিয়ে এই লাইব্রেরি গড়ে তুলেছিলেন। ছোটবেলা থেকে আমিও ছিলাম বই পোকা,
জানেন এখনো না রাত্রে শোয়ার সময় খানিকক্ষণ বই না পড়লে আমার ঘুম আসে না। কিন্তু ওই প্রযুক্তি টেকনোলজি যেভাবে এগোচ্ছে, লাইব্রেরি থাকার চেয়ে না থাকাই ভালো। ওই আপনি বললেন না বেসরকারি সংস্থা, হ্যাঁ ওই বেসরকারি সংস্থাগুলোকে আমি বলেছিলাম দোতলার জায়গাটা খালি পড়ে আছে, সেখানে তোমরা অফিস খোলো, সেখানে তোমরা এই 150 বছরের পুরনো লাইব্রেরির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নাও, পাঠকদের উৎসাহিত করো, পাঠকদের টেনে আনো। ভুল ধারণা। এই লাইব্রেরিকে বিভিন্ন কাজে তো ব্যবহার করা যেতে পারতো। এই 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 যেমন ধরুন এই বস্তি দুস্থ শিশুদের নিয়ে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এই লাইব্রেরিকে জীবিত রাখা। বিভিন্ন সংস্থার মাধ্যমে আপনারা এই লাইব্রেরি ব্যবহার করবেন, গরিব দুঃখীদের সেবা করবেন, কিন্তু তাতে আমার কি লাভ হবে? তাই ভাবছি কি জানেন তো বসুধা দেবী, এই লাইব্রেরিটা ভেঙে একটা শপিং মল তৈরি করব। শপিং মল, বিরাট শপিং মল, ফুড কোর্ট, ব্র্যান্ডেড শোরুম, কেমন হবে বলুন তো? কিন্তু শপিং মলের নামে একটা এই স্বাস্থ্যবান লাইব্রেরিকে ধ্বংসের পথে ফেলে না দিয়ে আমাদের জন্য তো একটা সুযোগ করে দিতে পারে। কিন্তু অনুরাগ তো আমাকে অন্য কথা বলেছিল, আপনাদের এই এনজিও সংস্থা চালানোর জন্য নাকি আপনাদের টাকা পয়সার প্রয়োজন। এই সংস্থার সম্পাদিকা হিসেবে আমি আপনাকে প্রস্তাব দিচ্ছি, যদি সম্ভব হয় তাহলে এই লাইব্রেরির দায়িত্ব আমরা নিতে পারি। সমাজ সেবামূলক কাজে আপনারা এই লাইব্রেরি ব্যবহার করবেন, গরিব দুঃখীদের সেবা করবেন, খুব ভালো। কিন্তু আমার মতো অবিবাহিত অসহায় মানুষের দায়িত্ব কেন নেবেন না বলুন তো বসুধা দেবী? আপনার স্পর্ধা কম না, অসভ্য জানোয়ার। উত্তেজিত হবেন না, উত্তেজিত হবেন না। আপনাদের এই সংস্থা চালানোর জন্য সব চাহিদা আমি পূর্ণ করব, যদি তুমি আমার চাহিদাটা পূর্ণ করো। এসো এসো, কাছে এসো বসুধা। ওটা রেখে দাও, ওটা রেখে দাও। ওটা লেগে গেলে না তোমার ক্ষতি হবে। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো, আমি ছেড়ে দিন, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো, আমি ছেড়ে দিন, আমি কোথাও বাড়ি যাবো, বাড়ি যাবো, এটাকে বলে আমি ছেড়ে দিন, আমি বাড়ি যাবো, বাড়ি যাবো, আরে তোমাকে তো আটকাইনি, বাড়ি যাবে। যাও 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 বাড়ি যাও। আপনি আমাকে পরিচয় দিতে না চাইলেও এই লাইব্রেরিতে প্রবেশ করা মাত্র আপনার পায়ের আওয়াজেই আপনাকে আমি চিনতে পেরেছি।
দাঁড়িয়ে আছেন কেন? বসুন। এই লাইব্রেরি নির্মাণের সময় থেকে আমি হাজার হাজার মানুষের সংস্পর্শে এসেছি। সবাইকে আমার মনে আছে। গত শতাব্দীর বই পোকা মানুষগুলো এখনো আপনার মতো কৌতূহল বশত এই লাইব্রেরিতে ঢুকে দেখে যায় সে কেমন আছে। মায়া, মায়া, সব মায়া। সে বলতে আপনি কার কথা বলছেন? বই পাবে না, আমি এই লাইব্রেরির কথাই বলছি। ও আচ্ছা, লাইব্রেরি। হ্যাঁ, লাইব্রেরি। তারও তো একটা নিজস্ব চরিত্র ছিল। বলুন, এই যে কাঠের আলমারিতে থাকা রাখা 20,000 পাঠকদের অপেক্ষায় থাকা 20,000 বই, সেগুন কাঠের তৈরি কালচে রং হয়ে যাওয়া চেয়ারের সাথে স্টাডি টেবিল গুলো, দেয়ালে টাঙানো অস্পষ্ট হয়ে যাওয়া অতীতের মহান মহান মানুষের সাদা কালো ছবিগুলো, বই পোকাদের আগমনে যখন হয়ে উঠত প্রাণবন্ত, দেখে মনে হতো আত্মীয়তার বন্ধনে বেঁধে আছে সবাই। আচ্ছা, আপনি কখনো বইয়ের পাতা উল্টে উল্টে বৃষ্টি বৃষ্টি আস্তে আস্তে গন্ধ অনুভব করেছেন? অবশ্যই, ওই গন্ধেই তো বই পোকারা আসে। আপনি কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলুন। নতুন বইয়ের আস্তে আস্তে গন্ধ বলতে আমার কি মনে হয় জানেন? সত্য জন্ম নেওয়া নিজের কন্যা সন্তান। আর যদি আমার কন্যা সন্তান থাকতো তাহলে সেও হয়তো হয়ে উঠতো আপনার মতো একজন বই পোকা। অনুভূতি থেকেই তো কল্পনা জন্ম নিয়ে থাকে। আপনার মতো বই পোকা পাঠকেরাই তো অনুভব করতে পারে যে কি আশ্চর্য। দেখুন, প্রযুক্তির খেলায় আমরা তাদেরকে বাতিল করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছি। কেউ ভেবে দেখেছে ছাপাখানার সাথে যুক্ত তাদের সমস্যার কথা? প্রত্যেকটি বইয়ের ভিতরে মিশে আছে শ্রমিকের ঘাম, রক্ত, অথচ আমরা তাদের। পৃথিবী পরিবর্তনশীল, নতুনরা আসবে, পুরনোরা তাদের জায়গা ছেড়ে দেবে। কখনো কখনো প্রযুক্তি সেখানে খলনায়কের ভূমিকা অভিনয় করবে। অবহেলা, এই কথাকে আপনি কিভাবে ডিফাইন করবেন? আমরা ভীষণ স্বার্থপর জানেন। ভবিষ্যতে আর্থিক উপার্জনের উপর দাঁড়িয়ে থাকবে সম্পর্ক। পুঁজি যখন করতে থাকবে, মানুষ তার ভাষাকে, ঐতিহ্যকে অস্বীকার করবে, অবহেলা করবে। ঠিক বলেছেন, আমাদের কোনো দায়বদ্ধতা নেই। চোখের সামনে শহরের চতুর্দিকে কত ঘটনাই তো ঘটে চলেছে, আমরা কি করতে পারছি? প্রাচীন শহরের চতুর্দিকে গড়ে ওঠা রঙ্গমঞ্চগুলো, টকিজগুলো, লাইব্রেরিগুলো সব এক এক করে ধুলোয় মিশিয়ে তৈরি হচ্ছে শপিং মল, আধুনিক বাজার অথবা অফিস কমপ্লেক্স। কর্পোরেট সংস্কৃতির কাছে আমরা আত্মসমর্পণ করেছি। কে কত দামে নিজেকে বিক্রি করতে পারবে? ঘটে যাওয়া এই সমস্ত ঘটনা আমাকে আর বিচলিত করে না। যেমন আপনার সাথে ঘটে যাওয়া অতীতের ঘটনাটি মনে পড়ে যেতে আপনি এই লাইব্রেরিতে ঢুকে অতীতকে খোঁজার চেষ্টা করলেন, তাই তো? কিন্তু আমি প্রথম থেকে আমাকে না চেনার ভান করে অভিনয় করে গেলেন কেন বলুন তো? কেন বলুন, কেন? আপনাকে এখানে অপ্রত্যাশিত ভাবে দেখবো আশা করতে পারিনি। জানি জানি জানি, অপরাধবোধ থেকে আপনি আজ এই লাইব্রেরিতে প্রবেশ করেছেন, দেখতে এসেছেন অতীতে ঘটে যাওয়ার ঘটনার প্রমাণ এখনো অবশিষ্ট আছে কিনা। প্রমাণ? আপনার কথা না আমি ঠিক বুঝতে পারছি। এই লাইব্রেরিতে পা দেওয়ার পর থেকে আপনি না বোঝার ভান কেন করছেন? বসুধা সিনহা, এই লাইব্রেরি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আপনি প্রথম পা রাখলেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রতিদিন আপনার বাইরে থেকে মনে হয়েছে বন্ধ হয়ে যাওয়ায় জরাজীর্ণ লাইব্রেরি নিকষ কালো অন্ধকারে ডুবে আছে।
আজ হঠাৎ ভেতরে ঢুকে অপ্রত্যাশিত ভাবে আমাকে দেখে আপনার কি মনে হয়েছে? যে লোকটি ঘটনা ঘটে যাওয়ার দীর্ঘদিন পর বেঁচে থাকারই কথা ছিল না, সে এখনো জীবিত কেন, তাই না? না মানে একজন অধ্যাপিকা হয় আপনি আমার সাথে অভিনয় করছেন মল্লিকা ম্যাডাম, কি লাভ? অথচ আপনি আপনার দায় মতো তার জায়গা থেকে একবারের জন্য খোঁজ নিলেন না। যে লোকটি আপনাকে ধরা পড়ার সব থেকে বাঁচিয়েছে, সে এখনো জীবিত আছে কিনা? এবার আপনি আমার কথা একটু শুনুন। কি বললেন আপনি? বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করবার চেষ্টা করবেন, তাই তো? বিশ্বাস করুন, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছি না। তাহলে সেদিনের সেই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। নিজেকে গৃহবন্দী করে উৎকণ্ঠাজনিত মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছিলাম। জানি কয়েক মাসের জন্য না আমাকে ওই মেন্টাল অ্যাসাইলামে পাঠানো হয়েছিল। তারপরেও কেন আপনি এতদিন গা ঢাকা দিয়েছিলেন? কেন আপনি বুঝতে পারছেন না? আমি সমাজের চোখে একজন আততায়ী। কেউ আমায় ক্ষমা করবে না, কেউ না। আমার সারা যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড। শিবনাথ বাবু, শিবনাথ বাবু, শিবনাথ বাবু, আমি যে বাঁচতে চাই। শিবনাথ বাবু, আমি যে বাঁচতে চাই। ঘটনার পর অনুরাগকে খুঁজে পেয়েছিলেন? না, সে আমার সঙ্গে আর যোগাযোগ করেনি, আমি আর চেষ্টা করিনি। মেরুদণ্ডহীন কাপুরুষ ছিল সে, তা না হলে আপনার সাথে আমাদের সম্পর্ক দাঁড়িয়েছিল শুধু বিশ্বাসের উপর। সেই বিশ্বাসের উপর আঘাত নেমে আসতে আপনার নিশ্চয়ই পঞ্চতন্ত্র বইয়ের কথা মনে পড়েছিল। বইয়ের ভিতরে যা যা লেখা থাকে বাস্তবে তার সাথে কোনো মিল নেই। বংশের একমাত্র মেয়ে আমি। যৌথ পরিবারের মানুষের কারোর কাছ থেকে কোনো কষ্ট পেয়েছি বলে আমার মনে পড়ে না। শুধু আপনি বিয়ে করেননি? না, ইচ্ছে হয়নি। আপনি? বিয়ে কেন করবো না, করেছিলাম। বিয়ের পর যখন জানতে পারলাম সে পরকীয়াতে মজে আছে, মুক্ত করে নিলাম। অধিকাংশ মানুষ মনে করে বুঝি বিয়ে করলেই সে সুখে থাকবে। তবুও তো মানুষ বিয়ে করছে। আপনি যদি প্রেম আর বিয়ের ভিতরে ফারাক না বোঝেন, তাহলে তো আপনার সাথে আলোচনা করাই বৃথা। আপনি কি বলতে চাইছেন? বিয়ের পর পরস্পরের প্রতি প্রেম বা ভালোবাসা থাকে না? থাকবে না কেন? অবশ্যই থাকে। পরস্পরের প্রতি শ্রদ্ধা না থাকলে, বন্ধুর সম্পর্ক গড়ে না উঠলে এ সংসারে ভালোবাসা স্থায়ী হয় না। আপনি কি জানেন অনুরাগে শহরেই ছিল মানে? আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, সেদিনের সেই ঘটনার পর সে নিজেকে আপনার থেকে দূরে সরিয়ে নিয়েছিল। আর সে কি এখনো এই শহরে আছে? ঘটনা ঘটে যাওয়ার কয়েক বছর পর এই লাইব্রেরিতে এসে আমার সাথে দেখা করেছিল। দেখে মনে হলো
সে সেদিনের সেই কৃতকর্মের জন্য গভীর অনুতপ্ত। বললাম, এখন আর অনুশোচনা করে লাভ কি? আপনি চেয়েছিলেন বসুধাকে নিজের প্রয়োজনে ব্যবহার করতে, ভালোবাসার অভিনয় করে বসুধাকে কৃতদাস বানাতে। সে কি এখনো এই শহরেই আছে? আছে, তবে অনুশোচনা নিয়ে এই লাইব্রেরিতে এসে আমার সাথে দেখা করে মানুষের খোলস ছেড়ে বই পোকা হয়ে বেঁচে আছে। হয়তো ওই লাইব্রেরিতে রাখা কোনো এক অজানা লেখকের উপন্যাসের চরিত্র হিসাবে স্থান পেয়েছে। খুঁজলেই হয়তো পাওয়া যাবে। খুঁজে দেখবেন না? কাউন্সিলর উনিও কি এখন? উনি যেদিন আপনার ছুরিয়াঘাতে মারা যান, আমি সেদিন কাউন্সিলর নির্দেশে আবর্জনা হিসেবে পুরনো বইগুলোকে জ্বালিয়ে দেওয়ার জন্য রেশনের দোকান থেকে চটের বস্তা নিয়ে এসেছিলাম। আপনার যাতে কোনো ক্ষতি না হয় আমি কাউন্সিলরকে ওই বস্তার মধ্যে ঢুকিয়ে জরা জীর্ণ এই লাইব্রেরির এক পাশে রেখে দিয়েছিলাম। যে ছুরিটি আপনি কাউন্সিলরের পেটে ঢুকিয়ে দিয়েছিলেন, সেই ছুরিটি এখনো আমার কাছে আছে। আজও আমি ছুরিটি দিয়ে কাগজ কেটে দুষ্প্রাপ্য পুরনো বইগুলিতে মলাট লাগাই। তবে ওই মুহূর্তে আমার কি মনে হয়েছিল জানেন? আর যদি আমার একটি কন্যা সন্তান থাকতো, আমি হয়তো এই কাজটি করতাম। ওই দেখুন, আলমারি থেকে বেরিয়ে বই পোকাগুলো সাদা কাপড়ে ঢাকা রক্ত মাংসে গড়া কাউন্সিলরের কি অবস্থা করেছে। মানুষটি আজ বেঁচে নেই, কিন্তু বই পোকাগুলো কিন্তু এখন দানবে পরিণত হয়েছে। বেঙ্গল অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে এবং দক্ষিণায়ন সোসাইটি ম্যানেজমেন্টকে এটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। আমি তাহলে আমাদের আজকের নাটকের এক একটি পাত্র পাত্রীকে স্টেজে ডাকছি এবং আপনাদের সাথে আলাপ করিয়ে দিচ্ছি। শিবনাথের ভূমিকায় ছিলেন বিভাস সমাদ্দার। ছোট বসুধা দেবযানী বাগচি। বড় বসুধা চম্পা সরকার। অনুরাগ তোতন দত্ত। কাউন্সিলর পূর্ণব্রত রায়।
আমাদের বইপোকারা তপন দত্ত, কিয়া দাস, মধুরা রায়। আলোক সম্পাদে ছিলেন শুভদেব ব্যানার্জি, স্বপ্নে অমৃতা দত্ত, স্টেজ ক্রাফট সুদীপ বিশ্বাস, স্টেজ ম্যানেজমেন্ট সোমা সান্যাল। এই যে পরপর সিনগুলো চেঞ্জ হচ্ছিল, সোমা সান্যাল। মেকআপ দিয়েছেন মৌসুমী দত্ত এবং ওনাকে সাহায্য করেছে অনন্যা ভটনাগর। অন্যান্য সব বিশেষ সাপোর্ট অভিক বসু, স্বাতী দাশগুপ্ত, রীতা দাস শর্মা, প্রবীর সান্যাল, কল্লোল ব্যানার্জি, এবং সৌরভ মুস্তাফি। কোথায় সৌরভটা? আর আপনারা তো জানেন এই নাটকটির রচনা এবং পরিচালনা দুই করেছেন আমাদের সবার খুব পরিচিত বারিন চক্রবর্তী। আমি বারিনদাকে রিকোয়েস্ট করবো একবার মঞ্চে আসার জন্য, উনি এখানে আসছেন। সবাইকে ধন্যবাদ। আপনারা নাটকটা দেখলেন এতক্ষণ। আসলে নাটকটা কল্লোল ব্যানার্জি একদিন হঠাৎ আমাকে বললো যে তুমি দক্ষিণায়নে চলো একটুখানি একটা কোনো স্ক্রিপ্ট নিয়ে। তো আমি স্ক্রিপ্টটা লিখছিলাম, আমি বললাম আমি চরিত্রগুলোকে একটু দেখতে চাই। তো চরিত্রগুলোকে দেখে মনে হলো যে ঠিক আছে বসানো যাবে সেই অনুযায়ী। তো কনসেপ্টটা ওনারা এগ্রি করে গেলেন। তারপরে আমি এতদিন ধরে ডাইরেকশন মানে সাংসারিক এত চাপ তাদের, তার মধ্যেও রিহার্সালে যাওয়া, আমারও দূর থেকে যাওয়া, মানে আমি যে জায়গা থেকে থাকি ডিস্টেন্স হচ্ছে 8-10 কিলোমিটার মতো হয়েছে। চেষ্টা প্রথম শো একটুখানি হয়তো বুঝতে পারছেন আপনার কোথায় কোথায় আছে ভুল ত্রুটি, সেগুলো ওভারকাম করার চেষ্টা করবো। ধন্যবাদ।